Hello and welcome to our fifth week's online class of the course of Law of the Sea. Law of the Sea কোর্সের পঞ্চম সপ্তাহের ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তাহমিদুল ইসলাম, লেকচারার ডিপার্টমেন্ট অফ ল, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আমাদের পঞ্চম সপ্তাহের যে পড়াশোনার বিষয়গুলো রয়েছে, তো এগুলো হচ্ছে টেরিটোরিয়াল সভরেন্টি অ্যান্ড টেরিটোরিয়াল সি। সো আমরা এই সপ্তাহে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেরিটোরিয়াল সভরেন্টি কাকে বলে, এর ল অফ দ্য সিতে এই কনসেপ্টের গুরুত্বটা কি, কেন প্রয়োজন, এবং পাশাপাশি টেরিটোরিয়াল সি নিয়েও আমরা আলোচনা করব। And in this week we also have a few activities. The most important one is the discussion forum. একটা ডিসকাশন ফোরাম অ্যাক্টিভিটি রয়েছে, তো আশা করি আপনারা এই ডিসকাশন ফোরাম অ্যাক্টিভিটিতে অক্টোবরের 22 তারিখের মধ্যে পার্টিসিপেট করবেন। ওকে, সো আমরা আমাদের লেকচার কন্টেন্টে যাই, which is territorial sovereignty. In general, territorial right means the exclusive right of a state to exercise its powers and enforce its laws within the boundaries of its territory. So, territorial right বা কোনো একটা অঞ্চলের আঞ্চলিক অধিকার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে সেই অঞ্চলটার মধ্যে, সেই অঞ্চল বা বাউন্ডারির ভিতরে কোন একটা দেশের তার নিজস্ব আইন কানুন অ্যাপ্লাই করার যে অধিকারটা, সেই অধিকারটাই হচ্ছে সেই দেশের আঞ্চলিক অধিকার বা টেরিটোরিয়াল রাইট। অ্যান্ড ইট অলসো হ্যাভ টু বি এনফোর্সেবিলিটি রাইট, মানে আমি আইনটা তৈরি করব এবং আইনটা কিন্তু আমাকে আমার বাউন্ডারির ভিতরে অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাপ্লাই করার যে রাইটটা, সেই রাইটটাই হচ্ছে আমার টেরিটোরিয়াল রাইট। UN clauses contribution to the stability and certainty of the international legal system are numerous and have rightfully deserved the praising of lawyers from all over the world. So UN clause আমরা জানি যে এটা আমাদের ল অফ দ্য সি এর একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল ডকুমেন্ট। এই UN ক্লজের কন্ট্রিবিউশন বা এর অবদান, যা কিনা আমাদের আন্তর্জাতিক লিগাল সিস্টেমের মধ্যে ল অফ দ্য সি কে একটা সলিডিফাইড একটা পজিশনে এনেছে, সেটা সবাই কিন্তু অ্যাপ্রিশিয়েট করে, স্পেশালি দ্য লয়ার্স। One of the categories of provisions that has levered that recognition is that allocating jurisdictional rights and duties to the different actors currently engaged in ocean-related activities, also known as coastal, port, flag state, among others. তো ইউএন ক্লজে আমরা দেখব যে সেখানে কিন্তু কোস্টাল স্টেটগুলোকে আলাদাভাবে ডিফাইন করা হয়েছে এবং ল অফ দ্য সি এর সাথে রিলেটেড যতগুলো পার্টিজ রয়েছে, সেটা পোর্ট হতে পারে, সেটা ফ্ল্যাগ স্টেট হতে পারে, সেটা কোস্টাল স্টেট হতে পারে, তো এই যতগুলো পার্টিজ এখানে রিলেটেড আছে ল অফ দ্য সি এ, সেই সমস্ত পার্টিজ গুলোকে আইডেন্টিফাই করেছে এই আইনটি এবং সেই পার্টিগুলোর রাইটস অ্যান্ড লায়াবিলিটিস গুলো ডিফাইন করেছে। Throughout its 320 provisions, the Convention has regulated conflicting uses of the ocean and codified a delicate system of multiple maritime zones in which progressive territorial jurisdiction applies. তো এই ইউএন ক্লজের কিন্তু 320টা প্রভিশন আছে। এই 320টা প্রভিশন, 320টা সেকশন আমরা বলতে পারি। তো এই 320টা সেকশনের মধ্যেই কিন্তু সে মেরিটাইম জোনগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করেছে এবং এর সাথে সাথে যে জোনগুলোতে কোন পার্টির কতটুকু পরিমাণ অধিকার রয়েছে সেই অধিকারগুলোকে ডিফাইন করেছে। In other words, coastal states are granted varying jurisdiction over different zones offshore in a system that may have the undesired outcome of complexifying the already complicated relations between states concerning the ocean. তো স্টেটগুলো যেগুলো রয়েছে, যাদের সমুদ্রের সাথে বাউন্ডারি আছে, সেই রাষ্ট্রগুলোর মধ্যে কিন্তু প্রাচীনকাল থেকেই বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আগে থেকে ছিল এবং সেখানেও কিন্তু আগে থেকে কাস্টমার ইন্টারন্যাশনাল যে রুলসগুলো, সেই রুলসগুলো অ্যাপ্লিকেবল আছে। তো পাশাপাশি ইউএন ক্লজ এসে যখন সেখানে বেশ অনেক ক্ষেত্রে নতুন নতুন কনসেপ্টের আবির্ভাব করলো, সেটা অনেক ক্ষেত্রে অনেকে বলতে পারে যে অলরেডি একটা কমপ্লেক্স সিস্টেম এখানে আছে, এই কমপ্লেক্স সিস্টেমটাকে আরো অনেক ক্ষেত্রে কমপ্লেক্সিফাইড করা হয়েছে। বাট আই উড সে যে এখানে কিন্তু কমপ্লেক্সিফাই করার বদলে এটাকে আর একটু সিম্পলিফাই করা হয়েছে। কারণ আমি যদি সকল পার্টিজ যেগুলো আছে সেই পার্টিজ গুলো কারা, এই বিষয়টাকে আইডেন্টিফাই করি এবং এদের রাইটস এন্ড লায়াবিলিটিস গুলোকে আইডেন্টিফাই করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু এই
আমার ফিউচারে যে প্রবলেমগুলো অ্যারাইজ করতে পারে এই পার্টিসগুলো ইন্টারাকশনের মাধ্যমে, মানে এখানে সমুদ্রের একটা দেশের সাথে আরেকটা দেশের বাউন্ডারি নিয়ে বিরোধ লাগতে পারে, কিংবা সেই ক্ষেত্রে সমুদ্রপথে যাতায়াতকারী জাহাজের কর্তৃপক্ষ, জাহাজের মালিক এর সাথে জাহাজে যার পণ্য পরিবহন হচ্ছে তার একটা বিরোধ অ্যারাইজ করতে পারে। তো এই যে সমস্ত বিষয়গুলো নিয়ে বিরোধ অ্যারাইজ করবে, তো এগুলোকে যদি আমি ক্লিয়ারলি ডিফাইন করি এবং তাদের রাইটস এন্ড লায়াবিলিটিস গুলোকে ডিফাইন করে দেই, সেক্ষেত্রে পরবর্তীতে যখন সমস্যাগুলো ক্রিয়েট হবে তখন কিন্তু এর সমাধান করাটা অনেক সহজ হয়ে যাবে। The rights of coastal states to regulate and exploit areas of the ocean under their jurisdiction are one of the foundations of the Law of the Sea Convention or UN clause. So UN clause আর LOSC কিন্তু একই ডকুমেন্ট, তো এটাকে জাস্ট ভিন্ন নামে বলা হয় আর কি, ল অফ দ্য সি কনভেনশন অর ইউএন ক্লজ। তো ইউএন ক্লজে কিন্তু কোস্টাল স্টেটগুলোর অধিকার এবং তাদের যে প্রাকৃতিক সম্পদগুলো অর্জন করার অধিকার আছে সমুদ্র থেকে, এই অধিকারটার উপরে কিন্তু অনেক বেশি পরিমাণে গুরুত্ব প্রদান করে থাকে। These rights need to be balanced with the freedom of navigation and access to resources outside state control, the freedom of the seas. তো এই যে ফ্রিডম অফ দ্য সিজ প্রিন্সিপাল যেটা আছে, আমরা এর আগের ক্লাসেও আলোচনা করেছি যে বিষয়ে, যে ফ্রিডম অফ দ্য সিজ প্রিন্সিপাল আমাদেরকে বলে যে অন্যান্য দেশের কি অধিকার আছে সমুদ্রপথে, যেই দেশের সরাসরি বাউন্ডারি নেই সেই সামুদ্রিক অঞ্চলগুলোতে ভিন্ন দেশগুলোর কি অধিকার, সেটাই কিন্তু ফ্রিডম অফ দ্য সিজ বর্ণনা করে। তো সেক্ষেত্রে ফ্রিডম অফ দ্য সিজ এর সাথে আমাদের যে টেরিটোরিয়াল রাইটটা, সেই রাইটের একটা কিন্তু কনফ্লিক্ট রয়েছে। এই কনফ্লিক্টটাকে ব্যালেন্সে নিয়ে আসাটাই হচ্ছে আমাদের এই ইউএন ক্লজের একটা বড় দায়িত্ব। To demarcate the proverbial rules of the road, the LOSC or Law of the Sea Convention permits coastal states to establish several different maritime zones. তো এই ক্ষেত্রে ল অফ দ্য সি কনভেনশনে কিন্তু কি করছে, যে বিভিন্ন সামুদ্রিক যে অঞ্চলগুলো রয়েছে সেই সামুদ্রিক অঞ্চলগুলোকে বিভিন্ন নামে এবং বিভিন্ন অধিকার দিয়ে ভ্যারিং ডিগ্রিজ অফ রাইটস সেখানে প্রদান করে সে কিন্তু সেই জোনগুলোকে আলাদা করেছে। These zones give coastal state different jurisdictional rights. তো এই ডিফারেন্ট যে জোনগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিফারেন্ট রাইটস প্রোভাইড করে তার সাথে সংলগ্ন যে রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকে। In general, a state has more rights in zones near to its coastline than it does further into the ocean. তো সাধারণত আমরা যে জিনিসটা দেখব ফিউচারে সেটা হচ্ছে যে সমুদ্রের যে অংশটা হচ্ছে মাটির সাথে সবচেয়ে কাছাকাছি বা বেজ লাইনের সাথে সবচেয়ে কাছাকাছি, সেই অঞ্চলগুলোতে একটা দেশের অধিকার সবচেয়ে বেশি থাকে। বেজ লাইন থেকে যত দূরে যাবে একটা দেশের অধিকার ততই কমতে থাকবে। The main challenges associated with these zones are how variations in geography affect where zones end and where new zones begin. তো সমুদ্র হচ্ছে এমন একটা জোন, এমন একটা এরিয়া যেখানে কিন্তু আমি কোনো রকম বাউন্ডারি কিংবা কোনো রকম মার্কিংস রাখতে পারবো না। সো এখানে বাউন্ডারিটাকে তারপরেও আমাকে ডিফাইন করতে হয়। এই বাউন্ডারি ডিফাইন করাটাই কিন্তু একটা কঠিন কাজ, বিকজ ল্যান্ডের ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন রকম ল্যান্ডমার্ক ব্যবহার করতে পারি, তাই না, যে এখানে সীমান্ত শেষ হয়েছে। কারণ সীমান্ত অঞ্চলে গেলে আমরা দেখতে পাই যে সীমান্ত অঞ্চলে কিন্তু আপনার কাঁটাতারের বেড়া থাকে, কিংবা অন্ততপক্ষে বিভিন্ন ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে রাষ্ট্র কর্তৃক কিন্তু তারা নির্দিষ্ট পিলার কিংবা নির্দিষ্ট একটা মনুমেন্ট কোনো কিছু একটা রাখে, যেটা দ্বারা সহজেই বোঝা যায় যে এখানে একটা বাউন্ডারি আছে। কিন্তু সমুদ্রে সেই বাউন্ডারিটা নির্ধারণ করা কিন্তু খুব কঠিন, কারণ সেখানে এ ধরনের কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করা যায় না। সো দ্যাট ইজ ওয়াই it becomes a challenge to define where a sea boundary ends and where a new one begins. So that is why we need to focus on the determination of maritime zone. Maritime যে জোনগুলো রয়েছে সেই জোনগুলো ডিটারমাইন করাটা আমাদের ক্ষেত্রে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটা নিয়ে কিন্তু আলটিমেটলি বিরোধটা হয়। রিসেন্টলি আমরা দেখেছি যে আফ্রিকাতেও কিন্তু এইরকম সামুদ্রিক অঞ্চল নিয়ে কেনিয়ার সাথে সোমালিয়ার কিন্তু একটা বিরোধ চলছে বর্তমানে। যদিও সেই বিরোধটা আইসিজে এর কাছে উত্থাপিত হয়েছিল, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কিন্তু একটা রায় প্রদান করেছে, তারপরেও কেনিয়া কিন্তু সে রায়টা মানতে চাচ্ছে না। তো সেটাও কিন্তু আমাদের এই মেরিটাইম জোন নিয়েই সেই বিরোধটা, আপনারা চাইলে এই বিষয়ে আরো বেশি তথ্য সংগ্রহ করতে পারেন। So maritime zones are drawn using what the LOSC calls baseline. Baseline থেকে শুরু হয়, maritime zoneটা শুরুই হবে baseline থেকে। Unlike inland waters, coastal waters rise and fall in tides. Inland waterটা হচ্ছে কি আমাদের
ল্যান্ড ম্যাসের ভিতরে যে ওয়াটারটা। সো আমি যদি এখানে জাস্ট আপনাদেরকে একটা উদাহরণ হিসেবে দেখাই ইনল্যান্ড ওয়াটার ইমেজের দিকে যদি আমরা তাকাই, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে ফর এক্সাম্পল এটা হচ্ছে কি একটা দেশের সীমান্তের ভিতরে, কিন্তু সীমান্তের ভিতরে এখানে যে নদীটা আছে সেই নদীটা হচ্ছে ইনল্যান্ড বা উইদিন দ্য বাউন্ডারি অফ এ স্টেট। এটা রাষ্ট্রের বাউন্ডারির ভিতরে, কিন্তু এই এখানে এই যে রাস্তাটা আছে এখানে, এই রাস্তাটার চারিদিকেই কিন্তু ল্যান্ডম্যাস, এবং সেই ল্যান্ডম্যাসটা হচ্ছে একটা দেশের অন্তর্গত। সো এটাকে বলা হচ্ছে কি ইনল্যান্ড ওয়াটার্স। সো ইনল্যান্ড ওয়াটার যেটা, সেই ইনল্যান্ড ওয়াটারটা একটা দেশের সম্পূর্ণ অধিকার। সেই ইনল্যান্ড ওয়াটারে অন্য কোনো দেশের জাহাজ কোনোভাবেই প্রবেশ করতে পারবে না, এটাই হচ্ছে নিয়ম। আর বেজলাইনটা শুরু হয় কিন্তু ইনল্যান্ড ওয়াটার থেকে না, বেজলাইন শুরু হয় হচ্ছে আপনার যেখানে লো টাইড পয়েন্ট মার্ক, সেখান থেকে। আমরা যদি বেজলাইন দিয়ে সার্চ করি তাহলে দেখতে পারবো, ওকে, বেজলাইন আমাদেরকে ল অফ দ্য সি হিসেবে সার্চ করতে হবে। সো এখানে যদি আমরা দেখি, এখানে আমি অলরেডি এরকম একটা চার্ট আপনাদের জন্য ব্যবহার করেছি, বাট লো টাইড মার্ক যেটা, সেটার অ্যাকচুয়াল রিয়েল যদি কোনো পিকচার থাকে তাহলে সেটা আপনাদের জন্য বুঝতে একটু সুবিধা হতো। বাট বেজলাইন ল অফ দ্য সি রিয়েল ফটো, ওকে, আচ্ছা, এরকম কোনো পিকচার নেই। যাই হোক, আমরা এই পিকচারটাকে যদি অ্যানালাইজ করি তাহলে দেখতে পারবো যে এটা হচ্ছে ল্যান্ড, তাই না? এই ল্যান্ড ম্যাসটা হচ্ছে একটা দেশের নিজস্ব বাউন্ডারির অন্তর্গত। এখন সমুদ্রটা হচ্ছে এটা হচ্ছে সমুদ্রের পানি, ব্লু ইজ দ্য ওয়াটার অফ দ্য সি। এখন সমুদ্রে জোয়ার হয়, ভাটা হয়, ভাটার সময় যে পয়েন্ট পর্যন্ত পানিটা নামে সেই পয়েন্ট থেকে আমরা বেজ লাইনটা কাউন্ট করা শুরু করব। আর জোয়ারের সময় যে পানিটা যতটুকু ওঠে ইট ডাজন্ট ম্যাটার, উঠুক, সমস্যা নেই। কিন্তু ভাটার সময় যেখানে গিয়ে এই পানিটা রিসিড করে বা সর্বনিম্ন যে পর্যায়ে নামে পানিটা ভাটার সময়, সেখান থেকে আমরা বেজ লাইনটাকে কাউন্ট করা শুরু করব। ওকে, সো বেজলাইন থেকে আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল সি এর বাউন্ডারিটা শুরু হয়। The baseline is fixed to begin at the low water line along the coast. The low water line is derived from the coastal state's own charts. So coastal state কিন্তু নিজেই কিন্তু তার যে জিওগ্রাফিক্যাল ম্যাপ রয়েছে সেই ম্যাপের মাধ্যমে সে দেখাতে পারে যে কোথায় কোথায় তার এই লো টাইড লাইনটা রয়েছে, এবং সেখান থেকে সে তার বাউন্ডারিটা মেজার করা শুরু করবে। These zones are measured using nautical miles. তো এই নটিক্যাল মাইলটা হচ্ছে কি আমাদের যে রাস্তার ক্ষেত্রে কিংবা আমাদের ল্যান্ডে আমরা যেই মাইলসের হিসাব করি তার থেকে অনেক বেশি পরিমাণে হিসাব করা হয় নটিক্যাল মাইলসটাকে। মানে সমুদ্রের ক্ষেত্রে মাইলস হিসাব করা হয় নটিক্যাল মাইলস বা আলাদা একটা হিসাবে। আর মেজারমেন্ট বেসড অন দ্য সার্কামফারেন্স অন দি আর্থ, মানে পৃথিবীর যে সার্কামফারেন্স বা গোলার্ধটা রয়েছে এটার উপর বেস করে এই নটিক্যাল মাইলসটা হিসাব করা হয়। 1 nautical mile equals to roughly 1.15 miles on land. মানে সোয়া 1 মাইল, 1.15 মাইল ইজ ইকুয়াল টু 1 nautical mile. সো আমাদের মাইলের চেয়ে কিন্তু এটার পরিমাণটা বেশি। So now let's talk about internal waters. Internal waters are all the waters that fall landwards of the baseline such as lakes, rivers and tidewaters. So কিছুক্ষণ আগে যে বিষয়ে বললাম যে ইন্টারনাল ওয়াটারটা হচ্ছে কি জমির ভিতরে, মানে একটা দেশের বাউন্ডারির ভিতরে যে পানির অঞ্চলগুলো রয়েছে, সেটা নদী হতে পারে, পুকুর, খাল, বিল, যাই হোক না কেন, এভরিথিং belongs to internal waters. States have the same sovereign jurisdiction over internal waters as they do over other territory. So অন্যান্য ল্যান্ডের ক্ষেত্রে যেমন হিলস হোক, মাউন্টেন্স হোক, প্লেইনস হোক, তাই না, যে কোনো ল্যান্ডের ক্ষেত্রে একটা দেশের আইন কানুন প্রয়োগ করার যেমন অধিকার আছে, ইন্টারনাল ওয়াটারের ক্ষেত্রেও সমান অধিকার রয়েছে। There is no right of innocent passage through internal waters. Internal waters দিয়ে অন্য কোনো দেশের জাহাজ অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না এবং innocent passage ব্যবহার করতে পারবে না। So now let's talk about territorial sea. Everything from the baseline to a limit not exceeding 12 miles is considered the state's territorial sea. So 12 miles বলতে আমরা 12 nautical miles বলবো এখানে, যে বেসলাইন থেকে শুরু করে 12 nautical mile পর্যন্ত কিন্তু টেরিটোরিয়াল সি। এখানে আমরা এই পিকচারটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাবো বেসলাইন থেকে শুরু করে 12 nautical miles পর্যন্ত কিন্তু এখানে টেরিটোরিয়াল সি রয়েছে, মানে খুব ছোট একটা অংশ। আমরা যদি আলটিমেটলি হাই সিস পর্যন্ত যাই দেখবো যে এখানে কিন্তু আরো অনেক বড় জোন রয়েছে। সো বেসলাইন থেকে 12 nautical mile পর্যন্ত আমরা টেরিটোরিয়াল সিটাকে কাউন্ট করতে পারি।
Territorial seas are the most straightforward zone. Much like internal waters, coastal states have sovereignty and jurisdiction over the territorial sea. So যেহেতু এটা ল্যান্ডের সাথে একদম জড়িত, একদম ল্যান্ডের কাছে, সেহেতু এই 12 নটিক্যাল মাইল পর্যন্ত একটা রাষ্ট্রের ইন্টারনাল ওয়াটারে যেভাবে আইন অ্যাপ্লাই করতে পারে, তেমনি টেরিটোরিয়াল সিতেও সে তার আইনটা সেভাবে অ্যাপ্লাই করতে পারবে। These rights extend not only on the surface but also to the seabed and subsoil as well as vertically to airspace. তো এই যে অধিকারটা আছে নিজস্ব আইন প্রয়োগ করার অধিকারটা, সেই আইনটা শুধুমাত্র সমুদ্রের পানিটার উপরেই না, সমুদ্রের পানির উপরে যে আকাশ সীমা এবং তার নিচে যে মাটি রয়েছে সমস্ত কিছুর উপরই একটা রাষ্ট্রের সম্পূর্ণ অধিকার বর্তমান থাকবে। ওকে, the vast majority of states have established territorial seas at the 12 nautical mile limit, but a handful have established shorter threshold. তো বেশিরভাগ রাষ্ট্র 12 nautical মাইলটাকে মেনে নিয়েছে, কিছু কিছু রাষ্ট্র কিছু কম তারা ব্যবহার করেছে। While territorial seas are subject to the exclusive jurisdiction of the coastal states' rights are limited by the passage rights of other states, including innocent passage through the territorial sea and transit passage through international strait. So, inland ওয়াটারের সাথে টেরিটোরিয়াল সি এর একটাই পার্থক্য, যে ইনল্যান্ড ওয়াটারের ভিতরে অন্য কোনো দেশের জাহাজ প্রবেশ করতে পারবে না, কিন্তু টেরিটোরিয়াল সি জোন যেটা 12 নটিক্যাল মাইল, এর ভিতরে কিন্তু অন্য দেশের জাহাজ যেতে পারবে যদি ভিন্ন কোনো পথ না থাকে, এবং এটাকে আমরা বলছি দ্য রাইট টু ইনোসেন্ট প্যাসেজ। তো এই রাইটটা কিন্তু অন্যান্য দেশের জাহাজের রয়েছে, যা কিনা ফ্রিডম অফ দ্য সি প্রিন্সিপাল দ্বারা আমরা এস্টাবলিশ করতে পেরেছি। This is the primary distinction between internal waters and territorial sea. এটাই হচ্ছে কি প্রাইমারি একটা পার্থক্য তাদের মধ্যে। There is no right of innocent passage for aircraft flying through the airspace above the coastal states territorial sea. So এই যে innocent passage এর অধিকারটা, সেটা কিন্তু সামুদ্রিক জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু সেটা আকাশ সীমায় প্রযোজ্য নয়, মানে সেটা কিন্তু টেরিটোরিয়াল সি জোনের উপরে বিমান কিন্তু অনুমতি ছাড়া ফ্লাই করতে পারবে না। সো এই 12 নটিক্যাল মাইলের ভিতরে যদি কোনো বিমান ফ্লাই করে, তাহলে সেই বিমানটা মানে অনুমতি ছাড়া যদি ফ্লাই করে, তাহলে সেটা অবশ্যই অবৈধ বলে গণ্য করা যাবে। সো নাও লেটস টক অ্যাবাউট কন্টিগুয়াস জোন। কন্টিগুয়াস জোনটা হচ্ছে কি টেরিটোরিয়াল সি এর পরের অংশটা, যেটা মানে কন্টিগুয়াস জোনকে বেসিক্যালি পুরোটাই ধরা হয় যে টেরিটোরিয়াল সি 12 নটিক্যাল মাইল, তারপরে প্লাস আরো 12 নটিক্যাল মাইল, এই সব মিলে 24 নটিক্যাল মাইল, যেটা এই পুরো জোনটাকেই ধরা হচ্ছে কন্টিগুয়াস zone. So states may also establish a contiguous zone from the outer edge of the territorial seas to a maximum of 24 nautical miles from the baseline. So 24 nautical mile পর্যন্ত contiguous zone count করা যাবে। This zone exists to bolster a state's law enforcement capacity and prevent criminals from fleeing the territorial sea. So একটা দেশের আইন কানুনটাকে অ্যাপ্লাই করার জন্য, অ্যাপ্লাই করার সুবিধার্থে এবং দেশ থেকে ভিন্ন মানে কোনো রকম অপরাধী পালিয়ে যাওয়াটাকে রোধ করার জন্য এই জোনটাকে ডিলিমিট করা যেতে পারে। Within the contiguous zone, a state has the right to both prevent and punish infringement of fiscal, immigration, sanitary and customs laws within its territory and territorial sea. সেই কন্টিগুয়াস জোনের মধ্যে একটা দেশের কি কি অধিকার আছে, এই অধিকারগুলো কিন্তু এখানে বর্ণনা করেছে। তার আর্থিক যেই আইন কানুনগুলো রয়েছে, যেমন হচ্ছে তার ট্যাক্স রিলেটেড যে লস গুলো রয়েছে, সেই ট্যাক্স লটা কিন্তু কন্টিগুয়াস জোনে অ্যাপ্লাই করতে পারবে। আবার তার ইমিগ্রেশন রিলেটেড যেই নিয়ম কানুনগুলো রয়েছে, আইন কানুনগুলো রয়েছে, সেগুলো কিন্তু এই 24 নটিক্যাল মাইলস এর ভিতরে একটা দেশ অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি স্যানিটারি বা পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত, বেসিক্যালি স্যানিটারি বলতে বোঝানো হচ্ছে এনভায়রনমেন্টাল রেগুলেশন আর কি। সো এনভায়রনমেন্টাল রেগুলেশনস এবং কাস্টম রিলেটেড, যে কোন ধরনের পণ্য একটা দেশ গ্রহণ করবে, কোন ধরনের পণ্য সে বর্জন করবে, এই বিষয়গুলো, এই আইনগুলো কিন্তু এই 24 নটিক্যাল মাইলস জোনের ভিতরে একটা দেশ বা যাকে আমরা বলছি টেরিটোরিয়াল সি, সেই টেরিটোরিয়াল কান্ট্রি, এই টেরিটোরিয়াল কান্ট্রিটা কিন্তু এই 24 নটিক্যাল মাইলস এর ভিতরে এই আইনগুলো তারা অ্যাপ্লাই করতে পারবে। Unlike the territorial sea, the contiguous zone only gives jurisdiction to a state on the ocean's surface and floor. It does not provide air and space rights. So, টেরিটোরিয়াল সি এর ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস দেখেছিলাম যে এই টেরিটোরিয়াল সি এর উপরের যে আকাশ সীমাটা আছে, এই আকাশ সীমাতেও কিন্তু এই রাষ্ট্রটার অধিকার রয়েছে, কিন্তু
কন্টিগুয়াস জোনের উপরে যে আকাশ সীমাটা আছে, এই যে 12 নটিক্যাল মাইলের পরবর্তী যে 12 নটিক্যাল মাইল যেই আকাশ সীমাটা রয়েছে, সেই আকাশ সীমাতে আবার যে টেরিটোরিয়াল কান্ট্রিটা আছে সেই কান্ট্রির অধিকারটা থাকবে না। এই আকাশ সীমার ভিতরে কিন্তু অন্য দেশের বিমান চলাচল করতে পারবে যদি সে চায়। সো এটা কিন্তু আপনার টেরিটোরিয়াল সি এর সাথে কন্টিগুয়াস জোনের একটা বড় পার্থক্য। Exclusive Economic Zone (EEZ). So unlike other zones whose existence derived from earlier international law, the EEZ was created on the of the Law of the Sea Convention. So Law of the Sea Convention এর মাধ্যমে কিন্তু এক্সক্লুসিভ ইকোনমিক জোনটাকে ক্রিয়েট করা হয়েছে। এখানে যদি আপনারা দেখেন যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন হচ্ছে কি 200 নটিক্যাল মাইলস, বেসলাইন থেকে শুরু করে একদম 200 নটিক্যাল মাইল পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন টাকে কভার করা হয়েছে। States may claim an EEZ that extends 200 nautical miles from the baseline. Baseline থেকে 200 nautical miles পর্যন্ত কিন্তু একটা রাষ্ট্র ক্লেম করতে পারে তার এক্সক্লুসিভ জোন হিসেবে। And in this zone, a coastal state has the exclusive right to exploit or conserve any resources found within the water, on the sea floor or under the sea floor's subsoil. So exclusive economic zone টা এমন একটা জোন, এই সম্পূর্ণ জোনটার ভিতরে যা যা কিছু খনিজ সম্পদ আছে, এই যে মাটির ভিতরে তেল থাকতে পারে, গ্যাস থাকতে পারে, তারপর ইউরেনিয়াম থাকতে পারে, কোবাল্ট থাকতে পারে, মানে যত রকম খনিজ সম্পদ আছে এবং এখানে যে মৎস্য সম্পদগুলো রয়েছে, সমস্ত সম্পদের উপর অধিকারটা কার? প্রাথমিকভাবে অধিকারটা হচ্ছে যেই টেরিটোরিয়াল সি তারই অধিকার থাকবে এখান থেকে সেই সম্পদগুলো আহরণ করার। These resources encompass both living resources such as fish and non-living resources such as oil and natural gas. States also have exclusive rights to engage in offshore energy generation from the waves, currents and wind within their EEZ. So EEZ জোনটার ভিতরে কিন্তু আমরা কি করতে পারি? বাংলাদেশের যেই জোনটা আছে সেই বাংলাদেশের জোনের ভিতরে বাংলাদেশের সরকার যদি চায় তাহলে উইন্ড টারবাইন যেটা আছে, বাতাসের মাধ্যমে যে ইলেকট্রিসিটি ক্রিয়েট করে, সেই উইন্ড টারবাইন তারা বসাতে পারে, কিংবা আপনার সমুদ্রের স্রোতকে ব্যবহার করে যদি কোনো পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হয় ওয়েভের মাধ্যমে, যে পাওয়ার প্ল্যান্টটা পাওয়ার্ড হয়ে থাকে সেই পাওয়ার প্ল্যান্টটা চাইলে তারা এই এক্সক্লুসিভ ইকোনমিক জোনের ভিতরে স্থাপন করতে পারে এবং অন্যান্য দেশে সেখানে কোনো অধিকার থাকবে না। Article 56 also allows states to establish and use artificial islands, installations and structures, conduct marine scientific research, and protect and preserve the marine environment through marine protected areas. So, Law of the Sea Convention Article 56 কিন্তু রাষ্ট্রগুলোকে অধিকার দিচ্ছে যে তাদের যে এক্সক্লুসিভ ইকোনমিক জোনটা আছে। ওয়ালাইকুম আসসালাম। এক্সক্লুসিভ ইকোনমিক জোনে জি বলুন। ফ্রিডম কতখানি অ্যাপ্লাই হবে? প্রিন্সিপাল অফ ফ্রিডম, হ্যাঁ, ফ্রিডম অফ দ্য সিজটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হওয়া শুরু করে আপনার টেরিটোরিয়াল সি থেকেই, কারণ ফ্রিডম অফ দ্য সি বলছে যে যাতায়াত করার অধিকার, বাট যাতায়াতের অধিকার এই টেরিটোরিয়াল সি থেকে শুরু করে একদম হাই সিজ পর্যন্ত আছে। কিন্তু এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলে যে অন্য দেশের জাহাজ এখানে ঢুকতে পারবে ঠিকই, কিন্তু এখানে যে সম্পদগুলো রয়েছে, এখানে যে ন্যাচারাল গ্যাস, অয়েল, ইউরেনিয়াম, তারপর হচ্ছে এখানে যে মৎস্য সম্পদগুলো আছে, এই সমস্ত যে সম্পদগুলো রয়েছে এই সম্পদগুলো ব্যবহার করার অধিকার কিন্তু টেরিটোরিয়াল কান্ট্রির থাকবে। অন্য দেশের জাহাজ এসে সেই সম্পদগুলো তারা গ্রহণ করতে পারবে না। যদি গ্রহণ করে তাহলে অবশ্যই অনুমতি নিয়েই গ্রহণ করতে হবে। এটাই আমাদেরকে এক্সক্লুসিভ ইকোনমিক জোনটা বলছে। সো ফ্রিডম অফ দ্য সিজ প্রিন্সিপাল যে শুধুমাত্র যাতায়াতের ক্ষেত্রে যে ব্যবহৃত হতো সেটা কিন্তু সমগ্র সমুদ্র অঞ্চলেই আছে, যে একদম বেসলাইনের পর থেকে শুরু করে হাই সিজ পর্যন্তই সেই ফ্রিডম অফ দ্য সিজ প্রিন্সিপালটা আছে। ওকে, আচ্ছা, Article 58 declares that Articles 88 to 115 of the Convention relating to high seas rights apply to the EEZ insofar as they are not incompatible with this part 5. So Article 58 বলছে যে আর্টিকেল 88 থেকে 115 পর্যন্ত হাই সিজ রিলেটেড যত রুলস রেগুলেশন আছে সেটা এই আর্টিকেল যে অংশটাতে আছে পার্ট 5 এ আছে সেই অংশের সাথে ইনকনসিস্টেন্ট না হলে অ্যাপ্লাই করা যাবে। সো বেসিক্যালি আমাদেরকে এক্সক্লুসিভ ইকোনমিক জোন রিলেটেড রুলস যেটা বলছে যে ইট ইজ এ জোন
which can be counted from the baseline and the extended limit is 200 nautical mile 200 nautical mile পর্যন্ত বেসলাইন থেকে কাউন্ট করা যাবে প্রত্যেকটা দেশেরই অধিকার আছে সেই এক্সক্লুসিভ ইকোনমিক জোনের ভিতরে যে ন্যাচারাল রিসোর্স গুলো রয়েছে সেই রিসোর্স গুলো আহরণ করা প্রাথমিকভাবে তাদেরই সেই অধিকারটা রয়েছে The EEZ is the most misunderstood of all the maritime zones by policymakers in states around the world. এটা নিয়েই কিন্তু অনেক ক্ষেত্রে বিরোধ হয় আমরা কেনিয়ার সাথে সোমালিয়ার যে বিরোধটা রিসেন্ট টাইমসে দেখছি আবার বাংলাদেশের সাথে মিয়ানমার এবং ইন্ডিয়ার যে বিরোধটা ছিল সমুদ্র সীমা সংক্রান্ত যা কিনা 2014-তে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে সমাধান হয়েছে ইন্ডিয়া আবার কিন্তু ইন রিসেন্ট টাইমস তারা আবার কিন্তু সেই বাউন্ডারিটা না মেনে নিজেদের মতো করে আবার একটা তারা নতুন বাউন্ডারি তারা ক্রিয়েট করতে চাচ্ছে সো ইট ইজ আ রং থিং টু ডু সো এই যে বিরোধগুলো হয় এই বিরোধগুলো হয় কিন্তু এক্সক্লুসিভ ইকোনমিক জোনের যে রুলস গুলো রয়েছে রুলস গুলো সঠিকভাবে আন্ডারস্ট্যান্ড না করার ফলে রাষ্ট্রগুলো সবসময় চায় তাদের জোনটা সবচেয়ে বড় হোক কারণ কি জোন যদি বড় হয় তাহলে সেখানে প্রাকৃতিক সম্পদগুলো থেকে লাভবান হওয়ার যে সম্ভাবনাটা এই সম্ভাবনাটা কিন্তু ততই বেড়ে যায় এই কারণেই কিন্তু রাষ্ট্রগুলো এক্সক্লুসিভ ইকোনমিক জোন যত বেশি পরিমাণ অন্য রাষ্ট্র থেকে নিজের সীমান্তের ভিতরে নিয়ে আসতে চায় Unlike the Territorial Sea and the contiguous zone, the EEZ only allows for the previously mentioned resource rights and the law enforcement capacity to protect those rights. So, exclusive economic zone কিন্তু অন্যান্য কোনো বিষয় নিয়ে তেমনটা ফোকাস করে না শুধু ফোকাস করে কি নিয়ে যে প্রাকৃতিক সম্পদগুলো নিয়ে এখানে যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে সমুদ্র সীমার ভিতরে এই প্রাকৃতিক সম্পদগুলোর কোন দেশ আহরণ করবে এটা নিয়ে এক্সক্লুসিভ ইকোনমিক জোনটা কাজ করে থাকে সেখানে চলাচলের বিষয় কিংবা সেখানে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে কিংবা সিকিউরিটির বিষয় এই বিষয়গুলো নিয়ে কিন্তু এক্সক্লুসিভ ইকোনমিক জোনের কোনো রকম মাথা ব্যথা নেই It does not give a coastal state the right to prohibit or limit freedom of navigation or overflight subject to very limited exceptions. তো এক্সক্লুসিভ ইকোনমিক জোন কিন্তু ফ্রিডম অফ দ্য সিজটাকে সম্মান করে থাকে মানে এই প্রিন্সিপালকে সম্মান করে থাকে এবং অন্যান্য দেশের চলাচলের অধিকারটাকে কোনোভাবেই প্রতিহত করে না নাও এই এক্সক্লুসিভ ইকোনমিক জোনটা যে অংশটার উপরে আছে যেমন কন্টিনেন্টাল শেলফ লিগ্যাল কন্টিনেন্টাল শেলফ আমরা দেখছি যে একদম টেরিটোরিয়াল সি এর পর থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত কিন্তু একটা শেলফ রয়েছে মানে শেলফ হচ্ছে তাকের মতো আমরা যদি তাকটাকে হিসাব করি এটা হচ্ছে একটা তাক তারপর হচ্ছে এটা দুই সেকেন্ড তাক তারপরে হচ্ছে আলটিমেটলি থার্ড তো এভাবে কিন্তু সমুদ্রের অঞ্চলটা আমরা যদি সমুদ্রের নিচে তাকাই কারণ সমুদ্রের নিচে দেখাটাও কিন্তু ইটস কোয়াইট ডিফিকাল্ট থিং বাট কন্টিনেন্টাল শেলফ নামের একটা বিষয় রয়েছে যা আমরা দেখব কন্টিনেন্টাল শুধু কন্টিনেন্টাল সার্চ করলে হবে না শেলফ সার্চ করতে হবে সো এখানে যদি আমরা দেখি এখানে একটা উদাহরণ বেশ ভালো একটা উদাহরণ আছে আবার এটাও বেশ ভালো একটা উদাহরণ সো এখানে এই ছবিটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো যে এখানে মাউন্টেন্স রয়েছে মাউন্টেন্সের পর এখানে কি আছে এই অঞ্চলটা হচ্ছে আপনার ডেল্টা এরিয়া যেমন বাংলাদেশও কিন্তু অনেকটা এরকম একটা পর্যায়ে আছে যে পাহাড় থেকে নদী এসে আলটিমেটলি সমুদ্রে মিশছে মাঝখানে যে সমতল ভূমিটা এটা হচ্ছে বাংলাদেশ তো এখানে যদি বাংলাদেশ থাকে বাংলাদেশের পরই আমরা দেখবো যে এখানে যে সমুদ্রের অঞ্চলটা আছে এটা কিন্তু সমুদ্র শুরু হয়ে গেছে এখান থেকে তো সমুদ্র শুরু হয়েছে ঠিক আছে আমাদের জন্য অনেক গভীর কিন্তু তার চেয়েও গভীর অঞ্চল কিন্তু সমুদ্রের ভিতরে রয়েছে মানে আমরা যত গভীর সমুদ্রের দিকে যাব এই গভীরতা কিন্তু ততই বাড়তে থাকবে বাড়তে 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 অনেক গভীরে কিন্তু যায় যে এই যে এখানে দেখছেন একদম মানে এই পর্বতটা যত উঁচু সমুদ্রের গভীরতা তার থেকেও অনেক বেশি এটা আমাদের জন্য কল্পনা করাটাও অনেক মানে কঠিন একটা ব্যাপার কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা যে সমুদ্রের নিচে যে গভীরতা রয়েছে সেই গভীরতা আমাদের যে সর্বোচ্চ পর্বতমালা রয়েছে সেই সর্বোচ্চ পর্বতমালার চেয়েও অনেক বেশি সো এই যে সমুদ্রটা বিভিন্ন ভাগে আস্তে আস্তে ভাগ হয়ে এই যে গভীর হচ্ছে এই গভীর হওয়ার অংশটাকেই বলা হচ্ছে কন্টিনেন্টাল শেলফ মানে একটা কন্টিনেন্টের তাক এখানে কিন্তু ইন্ডিকেশন করে দেওয়া আছে কন্টিনেন্টাল শেলফ কন্টিনেন্টাল স্লোপ কন্টিনেন্টাল রাইজ তো এরকম বেশ অনেকগুলো কিন্তু নাম দেওয়া আছে প্রত্যেকটা তাককে এক একটা বিভিন্ন নাম দেওয়া হয়
Okay, so the continental shelf is a natural seaward extension of a land boundary. Land boundary যখন আস্তে আস্তে সমুদ্রের ভিতরে গভীরে নামতে থাকে সেটাকে আমরা বলি continental shelf. This seaward extension is geologically formed as the seabed slopes away from the coast. Typically consisting of a gradual slope, the continental shelf proper, followed by a steep slope, the continental slope, and then more gradual slope leading to the deep seabed floor. সো কন্টিনেন্টাল শেলফ, তারপর স্লোপ, তারপর একদম ডিপ সিবেড, মানে একটা শেলফ থাকবে, তাকের মতো একটা অঞ্চল থাকবে, তারপরে কিন্তু হবে কি স্লোপ, মানে একদম কি বলে এটাকে আমরা বলতে পারি গ্র্যাজুয়াল ডিক্রিজ হচ্ছে একদম এই যে এখানে এই পিকচারটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, পিকচারটা লোডিং হচ্ছে বাট সাইজটা অনেক ছোট, যাই হোক অসুবিধা নেই। এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কন্টিনেন্টাল শেলফ হচ্ছে সমুদ্রের নিচের যে অংশটা মাত্র শুরু হয়েছে, যেটা এটাকে শেলফ বলছি। শেলফের পর থেকে শুরু হবে কন্টিনেন্টাল স্লোপ। স্লোপটা হচ্ছে একটা সিঁড়ির মতো, একবারে সরাসরি নেমে গেছে। নেমে যাওয়ার পর তারপরে যে অংশটা সেটা হচ্ছে ডিপ সি বেড, বা এটা এখান থেকে আমরা কন্টিনেন্টাল রাইস এবং ওশিয়ানিক ক্রাস্ট এইটা মেজার করতে পারি। সো এই জিনিসগুলো আমাদের পক্ষে কেন জানার প্রয়োজন, কারণ এই জিনিসগুলো জানার দরকার, কারণ হচ্ছে এই অঞ্চলগুলো কিন্তু প্রাকৃতিক সম্পদে মানে অনেক এখানে প্রাকৃতিক সম্পদ রয়েছে, এবং আমাদের টেরিটোরিয়াল জোন যখন আমরা মেজার করব, সেই জোনটাকে মেজার করার ক্ষেত্রে অনেক সময় এই কন্টিনেন্টাল শেলফটা অনেক কাজে দেয়। These three areas, collectively known as the continental margin, are rich in natural resources including oil, natural gas, and certain minerals. তো এই অঞ্চলটা কিন্তু ন্যাচারাল রিসোর্সে স্বয়ংসম্পূর্ণ। The Law of the Sea Convention allows a state to conduct economic activities for a distance of 200 nautical miles from the baseline or the continental margin where it extends beyond 200 nautical miles. So 200 nautical mile পর্যন্ত একটা দেশ কিন্তু কি করতে পারে, তার ইকোনমিক অ্যাক্টিভিটি গুলো সম্পাদন করতে পারে, যেমন হচ্ছে তেল খনন করার জন্য যে পাইপলাইন স্থাপন করা এবং অয়েল রিগ স্থাপন করা, সেই কাজগুলো সে 200 নটিক্যাল মাইল পর্যন্ত করতে পারে। তবে কন্টিনেন্টাল শেলফ এরিয়া যেটা আছে এবং কন্টিনেন্টাল স্লোপ যে অংশটার মধ্যে রয়েছে, এই কন্টিনেন্টাল স্লোপ এবং কন্টিনেন্টাল শেলফ মিলে যে অংশটা আছে, এই অংশটার মধ্যে যদি সেই অংশগুলো 200 নটিক্যাল মাইলেরও বেশি হয়, তাহলে কোন রাষ্ট্র সেই অংশগুলোর মধ্যেও কি করতে পারে, তার ইকোনমিক অ্যাক্টিভিটি গুলো পরিচালনা করতে পারে। তবে তাকে প্রথমে প্রমাণ করতে হবে তার কন্টিনেন্টাল শেলফ এবং কন্টিনেন্টাল স্লোপটা 200 নটিক্যাল মাইলের বাইরে গিয়েছে। Okay, to prevent abuse of the continental shelf provisions, the Law of the Sea Convention established the Commission on the Limits of the Continental Shelf. So এই আইনটাকে অন্যান্য দেশ যেন অ্যাবিউজ না করে, সেই অ্যাবিউজটাকে প্রতিহত করার জন্য একটা কমিশন গঠন করা হয়েছে, যার নাম হচ্ছে Commission on the Limits of Continental Shelf, or CLCS. The CLCS uses scientific or scientists to evaluate states' claims about the extent of their continental shelves and whether they conform to the convention standards. So রাষ্ট্রগুলো তাদের কন্টিনেন্টাল শেলফ সম্পর্কে যে দাবিটা করে থাকে, সেই দাবিটাকে এই কমিশন কি করে, সায়েন্টিস্টদের মাধ্যমে পরীক্ষা করে এটাকে কনফার্ম করে যে না, রাষ্ট্র যতটুকু অঞ্চল পর্যন্ত তাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনটাকে দাবি করছে সেটা সঠিক কিংবা সেটা সঠিক নয়, এই বিষয়টাকে ডিসাইড করা হচ্ছে CLCS. The economic rights within the continental shelf extends only to non-living resources and sedentary living resources such as shellfish. So এই এক্সক্লুসিভ ইকোনমিক জোনের যে অংশটা এবং তার পরবর্তী যে কন্টিনেন্টাল অংশটা আছে এবং কন্টিনেন্টাল শেলফ, সেখানের অধিকারটা শুধুমাত্র নন লিভিং এলিমেন্টের উপরে, মানে হচ্ছে তেল, গ্যাস, বিভিন্ন খনিজ সম্পদ, সেগুলোর উপরে। কিন্তু মৎস্য সম্পদের উপরে কিন্তু সে অধিকারটা নেই, যে মৎস্য সম্পদ কিন্তু অন্য দেশের জাহাজ এসেও সেই অঞ্চল থেকে আহরণ করতে পারবে। It also allows the coastal state to build artificial islands, installations and structures. So আর্টিফিশিয়াল আইল্যান্ড তৈরি করা, বিভিন্ন রকম স্ট্রাকচার তৈরি করার অধিকার কোস্টাল স্টেটের থাকবে। Other states can harvest non-sedentary living resources such as finfish, lay submarine cables and pipelines, and conduct marine research as if it were international waters. অন্যান্য দেশের যে অধিকারগুলো আছে সেগুলো কি কি? তারা বিভিন্ন রকম যে মাছগুলো আছে সেই
সে মৎস্য সম্পদ আহরণ করতে পারবে। তারা সাবমেরিন কেবলস তারা সেখানে ব্যবহার করতে পারবে এবং তাদের দেশ থেকে অন্য দেশে পাইপলাইন মানে বিভিন্ন রিসোর্সের জন্য অয়েলের জন্য কিংবা গ্যাসের জন্য যে পাইপলাইন গুলো আছে সেই পাইপলাইন গুলো এই এক্সক্লুসিভ ইকোনমিক জোন দিয়ে এবং সেই কন্টিনেন্টাল শেলফ অঞ্চল দিয়ে তারা নিয়ে যেতে পারবে। As with the EEZ, continental shelf rights do not grant a state the right to restrict navigation. এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মতোই কন্টিনেন্টাল শেলফেও অন্য কোনো রাষ্ট্রের জাহাজকে বাধা দেওয়ার অধিকার কোনো রাষ্ট্রের নেই। সো হাই সিজ এন্ড ডিপ ওশান ফ্লোর, সো কন্টিনেন্টাল শেলফ অঞ্চলের পরেও যে অংশটা আছে ওয়েল অ্যাকচুয়ালি এক্সক্লুসিভ ইকোনমিক জোনের পরেই যেটা আছে আর কি। বেসিক্যালি আমরা যদি দেখি যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, ওকে, সো এই পিকচারটাতে যদি আমরা দেখি যে এক্সক্লুসিভ ইকোনমিক জোনের পরে যে অংশটা আছে এটাকে আমরা বলছি ডিপ সি, নিচের অংশটা ওয়েল ডিপ সি, আর এটার উপরের অংশটাকে আমরা বলছি হাই সিজ। এই হাই সিজ অঞ্চলটা কি? এই অঞ্চলটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত একটা জায়গা যেখানে সবারই মাছ ধরার অধিকার আছে এবং সেখানকার ন্যাচারাল রিসোর্স সংগ্রহ করার অধিকার আছে, তবে সেটা কোনোভাবেই পরিবেশকে বিপর্যয় করে করা যাবে না। And seabed beyond a coastal state's EEZ and continental shelf claims is known under the Law of the Sea Convention as the area. এই অংশটাকে কিন্তু Law of the Sea Convention এরিয়া, জাস্ট এরিয়া নামে উল্লেখ করে থাকে। The Law of the Sea Convention states that the area is considered the common heritage of all mankind and is beyond any national jurisdiction. So, Law of the Sea Convention বলছে যে এক্সক্লুসিভ ইকোনমিক জোনের পর এবং কন্টিনেন্টাল শেলফ অঞ্চলের পর যতটুকু অংশ আছে এই সমস্ত অংশটাই হচ্ছে মানব জাতির সবার অধিকার রয়েছে সেখানে যাতায়াত করার, ব্যবহার করার এবং সেখান থেকে সম্পদ উত্তোলন করার, কিন্তু সেটা কোনোভাবেই পরিবেশকে বিনষ্ট করে করা যাবে না। States can conduct activities in the area so long as they are for peaceful purpose such as transit, marine science and undersea exploration. So exploration করা, তারপর বিভিন্ন রকম scientific research করা, সেগুলো করা যাবে বাট পিসফুল পারপাসে হতে হবে। Resources are a more complicated matter. Living resources such as fish are available for exploitation by any vessel from any state. So fish যে কোনো দেশের জাহাজই কিন্তু সেখান থেকে সংগ্রহ করতে পারবে। Although the Law of the Sea Convention does not impose any limitation on fishing in the high seas, it encourages regional cooperation to conserve those resources and ensure their sustainability for future generations. So Law of the Sea Convention এ কতটুকু মৎস্য সম্পদ আহরণ করা যাবে সে ব্যাপারে কোনো লিমিটেশন না থাকলেও এটা এনকারেজ করে যে বিভিন্ন দেশগুলো তারা নিজেদের মধ্যে কোঅপারেশনের মাধ্যমে ডিসাইড করবে যে তারা কতটুকু মৎস্য সম্পদ সেখান থেকে আহরণ করবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশ, ফর এক্সাম্পল চায়না, কিন্তু দেখা যাচ্ছে কি চাইনিজ যেই ফিশিং ভেসেলগুলো আছে সেই ফিশিং ভেসেলগুলো কিন্তু অন্যান্য দেশের সামুদ্রিক অঞ্চলে গিয়ে তাদের দেশের যে মৎস্য সম্পদ আছে সেটা আহরণ করে তারা চায়নাতে কিন্তু পাচার করছে এবং চায়নাতে পাচারের মাধ্যমে সেই মৎস্য সম্পদগুলোকে তারা বিনষ্ট করে ফেলছে। তো এগুলো হচ্ছে রিয়েল প্রবলেম, ইন্টারন্যাশনাল প্রবলেম। এই প্রবলেমগুলোকে সলভ করতে গেলে আমাদের ল অফ দ্য সি কনভেনশনের মাধ্যমে সলভ করতে হবে। সো this is the lecture on territorial sovereignty. I hope you have understood the lecture content, and if you have any problem please ask now. যদি কোনো প্রবলেম আপনারা ফেস করে থাকেন আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে তাহলে প্রশ্ন করতে পারেন, আমি সেই বিষয়ে ব্যাখ্যা করব। ওকে, আমি ধরে নিচ্ছি যে আপনাদের কারো কোনো প্রশ্ন নেই। তাহলে আমি আমাদের যেই সেকেন্ড লেকচারটা আছে সেই সেকেন্ড লেকচারে আমরা যেতে পারি এই সপ্তাহের টেরিটোরিয়াল সি। ওকে, সো Territorial Sea is a belt of coastal waters subject to the territorial jurisdiction of a coastal state. So Territorial Sea নিয়ে কিন্তু আমরা সংক্ষেপে আগে আলোচনা করেছিলাম, তাই না? এখন এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। যে টেরিটোরিয়াল যে অংশটা আছে, টেরিটোরিয়াল ওয়াটার্স যে অংশটা 12 nautical miles from the baseline, it is called the territorial zone. এটাকে টেরিটোরিয়াল জোন বলা হয়ে থাকে বা টেরিটোরিয়াল সি কিন্তু বলা হয়ে থাকে।
আচ্ছা, এই পিকচার কোয়ালিটি প্রবাবলি ইটস বেটার। এই পিকচারটা একটু বেটার কোয়ালিটি। দেখা যাক আমাদের ওয়েবসাইটে কিরকম পিকচার আসে। না, একই সাইজ, সিমিলার সাইজ পিকচার। আমাদের একটু বিগার পিকচার দরকার এক্সপ্লেন করার জন্য। আচ্ছা, অসুবিধা নেই, আমরা এই পিকচার দিয়ে এক্সপ্লেন করবো, সমস্যা নেই। Territorial sea is a belt of coastal water subject to the territorial jurisdiction of a coastal state. The territorial jurisdiction of the coastal state extends to the territorial sea, subject to certain obligations deriving from international law, the most significant of which is the right of innocent passage by foreign ships. তো টেরিটোরিয়াল সি হচ্ছে বেসলাইন থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত যে জোনটা আছে সেই জোন, এবং সেখানে অন্যান্য দেশের পিসফুল পারপাসে তাদের জাহাজ যাতায়াত করার অধিকার রয়েছে, এবং পিসফুল পারপাসে যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে টেরিটোরিয়াল কান্ট্রি কোনো রকম বাধা প্রদান করতে পারবে না। The distinction between the territorial sea, in effect an extension of exclusive coastal state sovereignty over its land mass, and the high seas, a global commons beyond the reach of any state's jurisdiction, dates at least to the early 18th century in Europe. So ইউরোপের থেকে কিন্তু এই যে কনসেপ্টটা যেটা আছে যে অন্য দেশের জাহাজের যে যাতায়াতের অধিকারটা আছে সেটা কিন্তু আমরা সেই 18 শতকের ইউরোপ থেকেই পেয়েছি, যখন কিনা হুগো গ্রটিয়াস তিনি তার মারে লিবেরাম বইতে এই কনসেপ্টটার কথা উল্লেখ করেছেন, যা কিনা বলছে যে অন্যান্য দেশের আন্তর্জাতিক সমুদ্রে তাদের নিজস্ব ব্যবসা বাণিজ্যের জন্য এবং পিসফুল পারপাসে তাদের জাহাজ পরিচালনা করার অধিকার রয়েছে। The territorial sea extends to a limit of 12 nautical miles from the baseline of a coastal state. So 12 নটিক্যাল মাইল পর্যন্ত কোস্টাল স্টেটের বেসলাইন থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত কিন্তু টেরিটোরিয়াল সিটা আমরা গণনা করব। Within this zone, the coastal state exercises full sovereignty over the airspace above the sea and over the seabed and subsoil. So airspace এর ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে এই 12 নটিক্যাল মাইল জোনে কিন্তু উপরের আকাশ সীমার ক্ষেত্রেও একটা দেশের নিজস্ব অধিকার রয়েছে, এটাকে আমরা ন্যাশনাল এয়ার স্পেস বলে উল্লেখ করতে পারি। A coastal state may legislate on matters concerning the safety of navigation, the preservation of the environment, and the prevention, reduction, and control of pollution without any obligation to make these rules compliant with ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। সো কোস্টাল স্টেট কি করতে পারে, যে এই যে জোনটা রয়েছে এই জোনের প্রোটেকশনের জন্য নিজস্ব যে আইন কানুনগুলো রয়েছে সেই আইন কানুনগুলো সে ব্যবহার করতে পারে, এবং পরিবেশ যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য যত রকম আইন কানুন প্রয়োজন সেগুলো তারা তৈরি করে সেগুলো অন্য দেশের যে জাহাজগুলো ইনোসেন্ট প্যাসেজ ব্যবহার করছে তাদেরকেও মানতে বাধ্য করতে পারে। Resource use within the territorial sea is strictly reserved to the coastal state. সো কোস্টাল স্টেটেরই একমাত্র অধিকার রয়েছে এই যে আমরা যে জোনটা দেখছি এই 12 নটিক্যাল মাইলস জোনের ভিতরে যেই প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে, যে মৎস্য সম্পদ রয়েছে তা আহরণ করার একমাত্র অধিকার সেই নেশনেরই থাকবে যে নেশনের সাথে এখানে বাউন্ডারিটা রয়েছে। Innocent passage is considered moving through the territorial sea in a way that is not prejudicial to the security of the coastal state, including any stopping and anchoring necessary to ordinary navigation. Innocent passage বলতে আমরা বুঝবো যে এমন একটা প্যাসেজ বা এমন একটা যাতায়াত যে যাতায়াতটা পার্শ্ববর্তী যে দেশটা আছে সেই দেশের জন্য কোনোভাবেই কোনো রকম ক্ষতিকর না হয়। Innocent passage implies two important limits to the power of coastal state jurisdiction in the territorial sea. Number one, the obligation not to hamper, deny, or impair the right of innocent passage, and number two, the recognition of innocent passage even in the case of vessel source pollution as long as the pollution is not willful and serious. So pollutionের ক্ষেত্রে একটা বিষয় এখানে ইম্পর্টেন্ট যে জাহাজ চলাচলের ক্ষেত্রে কিছু না কিছু পলিউশন কিন্তু অবভিয়াসলি হবে। জাহাজগুলো যেহেতু ডিজেল রান ইঞ্জিন দ্বারা চলে, সো সেই ক্ষেত্রে ডিজেলের ধোঁয়া অবশ্যই সেই জাহাজগুলো থেকে আসবে, সো সেটা কিন্তু এক্সপেক্টেড, জাহাজের নেচারের উপর সেটা ডিপেন্ড করছে। সো এই ক্ষেত্রে আমরা সেই জাহাজকে আমাদের টেরিটোরিয়াল সিতে প্রবেশ করতে অনুমতি প্রদান করতে হবে, আমরা বাধ্য অনেক ক্ষেত্রে, কারণ হচ্ছে এটা ইট ইজ এক্সপেক্টেড অফ দ্য শিপ টু হ্যাভ fumes which are borne by the diesel engine.
ডিজেল ইঞ্জিনের মাধ্যমে যে ধোঁয়াগুলো সেখানে উৎপাদিত হচ্ছে সেই ধোঁয়াটা পরিবেশের অবশ্যই ক্ষতি করে, কিন্তু সেটা সেই জাহাজ থেকে এক্সপেক্টেড। সো এক্সপেক্টেড যে পলিউশন গুলো আছে সেগুলো বাদে তারা যদি এমন একটা সিচুয়েশন অ্যারেজ করে যে না, জাহাজ ভর্তি করে তারা বিভিন্ন রকম আপনার ক্ষতিকর কেমিক্যালস নিয়ে এসেছে এবং তারা সেই কেমিক্যালস গুলো আমাদের সমুদ্র সীমায় ডাম্প করছে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই তাদেরকে গ্রেফতার করতে পারবো এবং আমাদের আইন অনুযায়ী তাদের বিচার করতে পারবো। With notice, innocent passage may be suspended in specified areas of the territorial sea for security reasons. তো কিছু কিছু ক্ষেত্রে সিকিউরিটি রিজনের কারণে সাময়িকভাবে কিন্তু ইনোসেন্ট প্যাসেজের যে রাইটটা আছে সেই রাইটটাকে আমরা রেস্ট্রিক্টেড করতে পারি। Even warships are to be accorded innocent passage. Submarines must remain on the surface. However, in practice, many states require prior authorization for warships entering their territorial sea, and the law is unsettled here. So, warshipের ক্ষেত্রে এটা একটু ট্রিকি, কারণ innocent passage মানেই আমরা ইন জেনারেল সেন্স ধরে নেই যে যাত্রীবাহী এবং পণ্যবাহী জাহাজের ক্ষেত্রে এটা ব্যবহৃত হবে, কিন্তু যাত্রীবাহী জাহাজ ছাড়াও, পণ্যবাহী জাহাজ ছাড়াও যুদ্ধ জাহাজও কিন্তু innocent প্যাসেজটাকে ব্যবহার করতে পারে। গত কয়েক মাস আগে ইন্ডিয়ান আপনার টেরিটোরিয়াল সি এর ভিতর দিয়ে আমেরিকান ওয়ারশিপ কিন্তু ওই ইনোসেন্ট প্যাসেজের যে রাইটটা আছে সেই রাইটটা ব্যবহার করে গিয়েছিল। এতে ইন্ডিয়া কিন্তু আপনার অবজেকশন দিয়েছে এবং তারা বলেছে যে তারা যুদ্ধজাহাজকে এই ইনোসেন্ট প্যাসেজ দিতে রাজি নয় এবং এক্ষেত্রে তাদেরকে আগে জানানোর প্রয়োজন ছিল। আমেরিকা বলছে যে না, ইনোসেন্ট প্যাসেজ সব দেশেরই অধিকার এবং সেই অধিকারটা আগে থেকে জানানোর কোনো প্রয়োজন নেই। তো এটা নিয়ে কিন্তু আমেরিকার সাথে ইন্ডিয়ার একটা টানাপোড়েন কিন্তু ক্রিয়েট হয়েছিল, যা বর্তমানে সেটেলড হয়ে গিয়েছে। Following the decision of the International Court of Justice in an infamous case in which Albania failed to notify Great Britain of the presence of underwater mines in the Corfu Channel, the coastal state must notify other states of its knowledge of navigational hazard. তো এই যে টেরিটোরিয়াল সি জোনটা আছে, এই জোনের ভিতরে কোন রকম নেভিগেশনাল হ্যাজার্ড আছে কিনা, মানে এমন কোন রকম অবস্টেকল আছে কিনা যা জাহাজের জন্য ক্ষতিকর, সে বিষয়ে জাহাজগুলো যেগুলো এই পথ দিয়ে যাচ্ছে তাদেরকে নোটিফাই করার দায়িত্বটা হচ্ছে সেই কোস্টাল স্টেটের। তো এই যে এখানে একটা কেসের কথা উল্লেখ আছে, আইসিজের সামনে যে কেসটা এসেছিল সেই কেসটা এমন ছিল যে আলবেনিয়ার যে আপনার টেরিটোরিয়াল সিটা আছে সেই টেরিটোরিয়াল সি এর ভিতরে আন্ডার ওয়াটার কিছু মাইন ছিল। এখন গ্রেট ব্রিটেনের জাহাজ সেই মাইনের ব্যাপারে জানতো না, না জেনে তারা সেই মাইন অঞ্চলের ভিতর দিয়ে গিয়েছে এবং তাদের জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তারা আলবেনিয়া সরকারের বিরুদ্ধে মামলা করেছে যে তারা কেন তাদের এই দায়িত্বটা পালন করলো না, তারা কেন আমাদেরকে আগে জানালো না যে এই অঞ্চলের মধ্যে মাইন রাখা আছে। এবং আইসিজে বলেছে যে ঘটনা ঠিক, যে আলবেনিয়ার দায়িত্ব ছিল গ্রেট ব্রিটেনকে এই ব্যাপারে আগে থেকে অবহিত করা। ওকে, সো এটা হচ্ছে আমাদের টেরিটোরিয়াল সি এর উপর লেকচার। আশা করি আপনারা লেকচার কন্টেন্টটা বুঝতে পেরেছেন। সো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা এখন কোয়েশ্চেন করতে পারেন, কিংবা আপনাদের যদি কোনো কমেন্টস থাকে সেই কমেন্টস আপনারা করতে পারেন। নো কোয়েশ্চেন্স? ওকে, আচ্ছা, অসুবিধা নেই। আপনারা লেকচারটা শুনলে, লেকচার শোনার পর আশা করি আপনারা আবার লেকচারটা শুনবেন, বিকজ উই হ্যাভ দ্য রেকর্ডিং অ্যাভেলেবল ইন দ্য ই লার্নিং প্রোগ্রাম। আমাদের ই লার্নিং এ কিন্তু আমাদের এই রেকর্ডিংটা অ্যাভেলেবল থাকবে। তো সেক্ষেত্রে আপনারা এক সপ্তাহের মধ্যে যতবার ইচ্ছা এই ভিডিওটা দেখে নিতে পারবেন। পাশাপাশি এই লেকচারটাও কিন্তু আপনাদের জন্য অ্যাভেলেবল আছে। টেরিটোরিয়াল সি এর উপরে যে লেকচার আছে, পাওয়ার পয়েন্ট স্লাইডস এবং এবং আমাদের টেরিটোরিয়াল সভরেন্টির উপরে যেটা আছে, এগুলো আমাদের জন্য অ্যাভেলেবল। সো আই হোপ you will utilize these materials to understand more about the international law of the sea. And thank you all for participating in today's class, and I hope to see you all in the next class. Thank you, and I'm ending the